আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিব্রেনের বায়োলজি বেস আবিদ ভাইয়া। আগামী 60 ক্লাসে বা 60 দিনে আমরা 1000 জীববিজ্ঞান প্রশ্ন সমাধান করার চেষ্টা করব এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা আজকে 27তম দিনে পৌঁছে গিয়েছি এবং আমরা আসলে আজকে 450তম এমসিকিউ সমাধান করার একটা মাইলফলক অর্জন করব এবং খুব শীঘ্রই আমরা 500তম এমসিকিউ সলভ করব। তো তোমাদের প্রথমে একটু আমি অ্যাপোলজি করে রাখি, সেটা হচ্ছে আমাদের যে 22 নম্বর এবং 23 নম্বরের যে ক্লাসটা রয়েছে, এই দুটো ক্লাসে একটু সাউন্ডের প্রবলেম হয়েছে। তো আশা করি তোমরা খুব একটা বেশি বিব্রত হওনি, বাট আমি খুব বিব্রত যে আসলে সাউন্ডটার কারণে। তবে আশা করি খুব একটা সমস্যা হয়নি। তোমরা জাস্ট উপরে কর্নারে, অর্থাৎ তুমি যখন ভিডিওটা মানে প্লে করছো তারপরে যখন কর্নারে দেখছো তখন দেখবা যে একটা সিসি বাটন আছে, অর্থাৎ ক্লোজড ক্যাপশন নামক একটা বাটন আছে। ওখানে ক্লিক করলে আমি যে কথাগুলো বলছি সেগুলো আবার হচ্ছে তোমার নিচে লেখা আসবে, সো ওখান থেকে তুমি ইজিলি জিনিসটাকে দেখে দেখে করতে পারবা। ওকে, আচ্ছা। তো আমরা হচ্ছে সামনে আগাই। আমাদের 27তম দিনে পৌঁছে গিয়েছি এবং আমাদের 27তম দিনটা শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসলে আজকে আমাদের কোষ বিভাজন অধ্যায়টা পড়বো এবং কোষ বিভাজন অধ্যায়টা কিন্তু তোমরা যারা ডিপ্লোমা এবং বিএসসি উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তবে এই ক্লাসটা হচ্ছে মূলত আমাদের যারা বিএসসি আছে তাদের জন্য যে রেফারেন্স বুক, অর্থাৎ আমাদের আবুল হাসান স্যারের বই এইচএসসি লেভেলের, তাদের বই থেকে করা হয়েছে। তো এটা তোমরা বিএসসিটা তো অবশ্যই করবে, বাট ডিপ্লোমারাও হচ্ছে আমাদের সাথে কন্টিনিউ করবে। আচ্ছা, তো প্রথম প্রশ্নটা দেখো যে ফ্লেমিং কোন প্রাণীর কোষে প্রথমবারের মতো কোষ বিভাজন লক্ষ্য করেন। খুবই কমন একটা প্রশ্ন। তো ফ্লেমিং, যিনি হচ্ছেন আমাদের ওয়াল্টার ফ্লেমিং, তো তিনি প্রথমবারের মতো আমাদের একটা সামুদ্রিক কোষ বা হচ্ছে সামুদ্রিক প্রাণী, যেটাকে আমরা বলি হচ্ছে ট্রাইটোরাস ম্যাকুলোসা। তোমাদের জন্য উদাহরণ যদি আসে সেক্ষেত্রে আমাদের যে বৈজ্ঞানিক নামগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে হচ্ছে আমি তোমাদেরকে বারবার এটা মেনশন করি। আচ্ছা, তো এটার ইংরেজি দুঃখিত, সায়েন্টিফিক নেমটা হচ্ছে ট্রাইটোরাস ম্যাকুলোসা এবং এটার বাংলা নাম হচ্ছে সামুদ্রিক স্যালামান্ডার। তো এটা সঠিক উত্তর হচ্ছে সামুদ্রিক স্যালামান্ডার কোষে প্রথমবারের মতো ওয়াল্টার ফ্লেমিং কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। আচ্ছা, এরপরে দেখো নিম্নের কোন কোষ দ্রুত বিভাজিত হয়। দ্রুত বিভাজিত বলতে অর্থাৎ দ্রুত বিভাজনের মাধ্যমে সে তার দৈর্ঘ্য, প্রস্থ বা আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং উক্ত জায়গার বা হচ্ছে উক্ত সংগঠন কি করে, দ্রুত বিভাজন করে এবং ওই জায়গাটা দ্রুত বর্ধন করে। তো আমাদের এইখানে দেখো যে ভ্রূণ কোষ আছে, গ্যামেট আছে, স্নায়ু কোষ আছে, পেশি কোষ আছে। তো এতগুলো জিনিসের মধ্যে আমি তোমাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমাদের দেহে দুই ধরনের কোষ আছে বা দুই ধরনের বিশেষায়িত কোষ আছে। একটা হচ্ছে দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত, আর একটা হচ্ছে কখনোই বিভাজিত হবে না, অর্থাৎ এগুলো যদি কখনো কোনো কারণে বিভাজিত হয় সেখানে আসলে আলটিমেটলি দেখা যাবে ক্যান্সার ধরনের হয়ে গেছে বা প্রকৃতি বিরুদ্ধ। যেমন ধরো স্নায়ু কোষ, এখানে কখনো কোষ বিভাজন হবে না। যদি কোনো কারণে স্নায়ু কোষ বিভাজন হয়, আমাদের কিন্তু মাথায় ওই পরিমাণ জায়গা নাই যেটা বিভাজিত হয়ে আমাদের ওই জায়গায় কি করবে, রিপ্লেস করবে বা হচ্ছে বর্ধন করবে। তার মানে স্নায়ু কোষ কখনো বিভাজিত হয় না। আবার আমাদের পেশি কোষগুলো কি কখনো বিভাজিত হয় না, রাইট? আবার দেখো আমাদের যে লোহিত রক্তকণিকা আছে এটার মধ্যে তো নিউক্লিয়াস না থাকার কারণে এটা কখনোই কি বিভাজিত হয় না, কিন্তু এটা একটা কি, আমাদের এটা একটা কোষ হিসেবে আমরা পরিচিত। আবার ধরো উদ্ভিদের যে স্থায়ী কোষগুলো আছে এগুলো তো স্থায়ী কোষ কি কখনো বিভাজিত হয়? হয় না। তো এই কোষগুলো কখনো বিভাজিত হয় না। আবার ধরো আমাদের ভ্রূণকোষকে কেন দ্রুত বিভাজিত হতে হয়? কারণ এখান থেকে একটা পূর্ণাঙ্গ প্রাণী পরিণত হবে। জাইগোট থেকে ভ্রূণকোষ সৃষ্টি হয়ে সেখান থেকে একটা পূর্ণাঙ্গ প্রাণী সৃষ্টি হবে। সো অবভিয়াসলি কি আমাদের ভ্রূণকোষ, এরপরে আমরা যদি উদ্ভিদের ক্ষেত্রে চিন্তা করি যে উদ্ভিদের মূল, তারপরে কাণ্ডের যে শীর্ষ মেরিস্টেম আছে, শীর্ষ ভাজক টিস্যু আছে, সেগুলো কিন্তু দ্রুত বিভাজিত হয়, ভাজক কোষ। কারণ কি এগুলো বিভাজিত হয়ে উদ্ভিদটাকে দৈর্ঘ্যে তারপরে হচ্ছে প্রস্থে মানে বর্ধন করে, এই কারণে। তো কোন কোষটা দ্রুত বিভাজিত হয় আমরা ইতিমধ্যে বুঝে গিয়েছি, যার উত্তর সঠিক উত্তর কি, ভ্রূণ কোষ। তো দুইটা প্রশ্ন এখান থেকে তুমি আইডেন্টিফাই করতে পারলে, একটা হচ্ছে কোন কোষগুলো বিভাজিত হয় না এবং কোন কোষগুলো দ্রুত বিভাজিত হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? এই প্রশ্নটা আশা করি আমরা যারা বিজ্ঞানের শিক্ষার্থী আছো তোমরা তারা প্রত্যেকেই পারো এবং অন্যান্য শিক্ষার্থীরা খুব ভালোভাবে জানা আছে যে আমাদের ক্যারিও মানে হচ্ছে ক্যারিয়ন, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস এবং কাইনেসিস মানে হচ্ছে মুভমেন্ট, অর্থাৎ আমাদের এই মুভমেন্ট প্রক্রিয়ায় বা হচ্ছে মুভমেন্টের কারণে নিউক্লিয়াসের যে বিভাজনটা ঘটতেছে সেটাই হচ্ছে আমাদের নিউক্লিয়াসের বিভাজন। এবং তোমরা এটাও জেনে রাখবা যে আমাদের মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসটি একবার এবং হচ্ছে কি, মানে ক্রোমোজোমটি একবার এবং হচ্ছে আমাদের যে কোষ আছে বা হচ্ছে আমাদের যে সাইটোপ্লাজম আছে এটাও একবার বিভাজিত হয়। তো নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়, ক্যারিওকাইনেসিস। এখন তোমাদের এখানে আরো একটা জিনিস আমি একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এই নিউক্লিয়াসটা যখন বিভাজিত হচ্ছে তখন তো সেটা ক্যারিওকাইনেসিস বা ক্যারিওকাইনেসিস প্রসেসে আমাদের হচ্ছে নিউক্লিয়াসটা বিভাজিত হচ্ছে। কিন্তু যখন নিউক্লিয়াসটা বিভাজিত হয় না, বরং নিউক্লিয়াসটি বিভাজনরত অবস্থায় আসার জন্য ইন্টারফেস দশায় থাকে, তখন কি অবস্থা হয় বলতো? তখন কিন্তু আমাদের নিউক্লিয়াসের একটা বিশেষ অবস্থা আছে, সেই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস। কি বলি? বিপাকীয় নিউক্লিয়াস। অর্থাৎ আমাদের বিপাকীয় নিউক্লিয়াসটা কি, বিপাকীয় নিউক্লিয়াসটা হচ্ছে
যখন আমাদের নিউক্লিয়াসটা ইন্টারফেস দশায় থাকে। সো এটা প্রশ্নটা কিন্তু খুবই কমন একটা প্রশ্ন। সো আমি তোমাদেরকে বলবো এই প্রশ্নটা কিন্তু কি আমাদের বেশ ভালো করে মাথায় রাখতে হবে। সো এটার উত্তরটা কি আমাদের ক্যারিওকাইনেসিস। এবং আরেকটা প্রশ্নের কথা কি বললাম যে আমাদের ইন্টারফেস অবস্থায় আমাদের নিউক্লিয়াসটা কোন অবস্থায় থাকে সেটা কি, সেটা হচ্ছে আমাদের বিপাকীয় নিউক্লিয়াস। এবং আমাদের এই যে মাইটোসিস আছে সেই মাইটোসিসে আমাদের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয় কি, উভয় কিন্তু মাত্র একবার বিভাজিত হয়। যেখানে আমাদের মিওসিসে কি হয়, ক্রোমোজোমটা দুইবার এবং নিউক্লিয়াসটা মাত্র একবার বিভাজিত হয়। এই তথ্যগুলো কিন্তু আমাদের মোটামুটি বেশ ভালোভাবেই জানা আছে। তো আশা করি এই তথ্যগুলো তোমাদের কাজে লাগবে যে কোনো ধরনের এমসিকিউ আমাদের উত্তর করতে। আচ্ছা, এরপর দেখো জননাঙ্গের গঠন এবং বৃদ্ধি কোন ধরনের বিভাজনের ফল। খুবই কমন একটা প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে আমরা বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে বুঝি না যে এইখানে আসলে ঠিক কি বলতে চেয়েছে। তো আমি তোমাদের কাছে এই জিনিসটা একটু সমাধান করে দিই। সেটা হচ্ছে আমাদের এই যে জননাঙ্গের গঠন, এবং এখানে প্রশ্নটা হবে জননাঙ্গের গঠন এবং জনন কোষের বৃদ্ধি কোন বিভাজনের ফল, অথবা জননাঙ্গের গঠন বৃদ্ধি দুইটা একই ধরনের কথা। তো আমরা একটু মাথায় রাখবো যে ধরো তুমি হচ্ছে তিনটা ফেজ আছে, কয়টা ফেজ আছে, তিনটা ফেজ। একটা হচ্ছে জননাঙ্গের গঠন, এবং এই জননাঙ্গ থেকে বা গুণার থেকে আমাদের যে শুক্রাণু বা ডিম্বাণু নিঃসৃত হয়, সেই শুক্রাণু বা ডিম্বাণু যেটাকে আমরা জনন কোষ বলি, এবং এর পরবর্তীতে এই জনন কোষগুলোর সংখ্যা বৃদ্ধি। এই তিনটা ফেজ, এই তিনটা ফেজের মধ্যে প্রথম এবং শেষ অর্থাৎ জননাঙ্গের গঠন এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি, এই দুইটা কাজ করে আমাদের মাইটোসিস। কিন্তু আমাদের জনন কোষের যে সৃষ্টি, আমাদের জনন কোষের যে সৃষ্টি, এই কাজটা করে মিওসিস। তোমরা নিশ্চয়ই জানো জনন কোষের যে সৃষ্টি এটা কেন হয়। কারণ আমরা জানি আমাদের পিতা বা মাতার দেহে কি থাকে, আমাদের পিতা বা মাতার দেহে হচ্ছে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। এখন এই ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকে যদি আমরা মিওসিসের মাধ্যমে হ্রাস না করি, এবং তোমরা এটাও জানো, এটা একটু বলে রাখি যে আমাদের অ্যামাইটোসিস হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিস হচ্ছে সমীকরণী কোষ বিভাজন। কারণ আমাদের মাইটোসিসে মাতৃকোষ এবং অপত্য কোষ এই দুটা কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, কিন্তু মিওসিসে যেহেতু হ্রাস পায়, যে কারণে এটাকে আমরা হ্রাসমূলক বিভাজন বলি। সো আমাদের এই মিউসিসের মাধ্যমে যদি আমরা হ্রাস না করি, অর্থাৎ টোয়াইজেন থেকে এন না করি, তাহলে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের সমস্যা হবে। অর্থাৎ আমাদের পিতা থেকে যে টোয়াইজেন আসে সেই টোয়াইজেনটা এনে পরিণত হয়, মাতা থেকেও যে টোয়াইজেনটা আসে সেই টোয়াইজেনটা এনে পরিণত হয় মিউসিসের কারণে, এবং এন আর এন মিলিত হয়ে আরেকটা টোয়াইজেন সৃষ্টি হয়, যেটা কি, যেটা হচ্ছে আবার আমাদের মাইটোসিস বিভাজনের মাধ্যমে পুনরায় আমাদের কি বারবার বিভাজিত হয়ে একটা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। তো খুবই কমন একটা জিনিস জননাঙ্গের গঠন, এটা যেহেতু দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ার ফল আমাদের এবং ডিপ্লয়েড, এ কারণে মাইটোসিস। আবার হচ্ছে আমাদের যে জনন কোষ এটা যেহেতু হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড হওয়ার কারণ কি, কারণ হচ্ছে এখানে মিউসিস বা মিউসিসের মাধ্যমে বিভাজিত হয়েছে। আবার হ্যাপ্লয়েড এই জিনিসটা হওয়ার পরে এটার বৃদ্ধি হওয়ার জন্য আমাদের আবার কাকে কাজে লাগে, মাইটোসিসকে কাজে লাগে। এবং সেখানেও কি, সেখানে হচ্ছে আমাদের মাইটোসিস কাজে লাগে। জনন কোষ যদি আবার মিউসিস প্রক্রিয়ার ফলে হয়তো, তাহলে কি হতো, তাহলে এনটা হাফ এন হয়ে যেত, যেটা আসলে পসিবল না। এ কারণে মিউসিসের মাধ্যমে শুধু জনন কোষের কি হয়, জনন কোষের আমরা বলতে পারি সৃষ্টি হয়, কিন্তু এটার বৃদ্ধি কিংবা জননাঙ্গের গঠন উভয় কি, উভয় হচ্ছে আমাদের মাইটোসিস। এবং তোমরা একটা জিনিস মাথায় রাখবে, আমি তোমাকে বলছি, সেটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যার সমতা রক্ষা। সমতা মানে কি, যে আমাদের মাতৃকোষও যা, আমাদের ডটার সেল বা হচ্ছে অপত্য কোষও তা, এটা কিন্তু রক্ষা করে মাইটোসিস। এবং আমাদের আরেকটা ছোট্ট কথা আছে, সেটা হচ্ছে যে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা, অর্থাৎ হাত পা এই জিনিসগুলো যে গুণগত অবস্থাটা আছে, অর্থাৎ দুইটা হাত দুইটা পা, এটাও কিন্তু রক্ষা করে মাইটোসিস। আবার তোমরা আমাকে বলতে পারো যে এটার সাথে মায়োসিসের কি সম্পর্ক। আমাদের মায়োসিস হচ্ছে ক্রোমোজোম সংখ্যাটিকে ধ্রুব রাখে বা কনস্ট্যান্ট রাখে, অর্থাৎ পিতার দেহ টোয়াইজেন, আবার পিতার পরবর্তী সন্তান বা হচ্ছে প্রজন্ম তার দেহ টোয়াইজেন, এই যে একটা ধ্রুব বা কনস্ট্যান্ট রাখা, এইটা কাজ করে কে, এটা কাজ করে হচ্ছে আমাদের মায়োসিস। তাহলে ক্রোমোজোম সংখ্যা সমতা বা ইকুয়াল রাখে কে, আমাদের ইকুয়েশনাল ইকুয়েশনাল সমীকরণ, দুঃখিত, মানে সমীকরণিক বিভাজন, যেটা কি, সেটা হচ্ছে মাইটোসিস। আবার ধ্রুব রাখা এটা করে কি, এটা হচ্ছে আমাদের হ্রাসমূলক বিভাজন বা মায়োসিস। ওকে, আচ্ছা, ডান। আমি অনেকগুলো তথ্য এখানে তোমাদেরকে দিয়ে রাখলাম, আশা করি তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এরপর দেখো মানুষের ক্ষেত্রে কোষ চক্রের সময়কাল কত। তো মানুষের ক্ষেত্রে যে কোষ চক্র, তোমরা নিশ্চয়ই জানো যে কোষ চক্র আমাদের হচ্ছে দুইটা ফেজে গঠিত। একটা হচ্ছে ইন্টারফেজ, যেটা 90 থেকে 95% সময় ব্যয় হয়, যেটাকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করি, জি1 গ্যাপ ওয়ান দশা, তারপরে হচ্ছে এস দশা যেটাকে হচ্ছে সিনথেসিস দশা বলি, যেখানে ডিএনএ প্রতিলিপন হয়, এবং জি2 দশা যেখানে হচ্ছে আমাদের গ্যাপ টু দশা। এবং এখানে আরো একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যে আমাদের এই যে কোষ চক্র বা হচ্ছে কোষ চক্রটাকে নিয়ন্ত্রণ করে কি, এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের সিডেকে বা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। ওকে, আমাদের এই সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এই দুইটা কি বলতে পারি এনজাইম এবং হচ্ছে আমাদের প্রোটিন, এই দুজন মিলে আমাদের হচ্ছে কি এই কোষচক্রটাকে নিয়ন্ত্রণ করে। এবং আমরা এটাও জানি যে আমাদের এই যে কোষচক্রটা তোমার আছে, এই কোষচক্রের ক্ষেত্রে আমাদের কিন্তু হচ্ছে আমাদের কোষচক্র না, মানে কোষচক্রটা হয়তো আমাদের কোষ বিভাজনের জন্য, সেই কোষ বিভাজনটাকে যদি আমরা কি বলতে পারি রেগুলেট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ধরনের গ্রোথ ফ্যাক্টর তৈরি করতে হয়। একটা হচ্ছে বাহ্যিক, আমাদের বাহ্যিক, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। তো বাহ্যিক যদি হয় সেক্ষেত্রে আমাদের বাহ্যিক বলতে কি, বাহ্যিক বলতে হচ্ছে আমাদের ধরো আমাদের বাহ্যিক কোনো একটা কি বলতে পারি, বাহ্যিক কোনো একটা
আমাদের সিগন্যালের কারণে যদি আমাদের কোষ বিভাজিত হতে হয়, আবার এটার জন্য একটা গ্রোথ ফ্যাক্টর কাজ করে। আবার ধরো আমাদের দেহের অটোমেটিক প্রসেস যেগুলো, যেমন হচ্ছে কোথাও আমাদের কেটে গেছে, সেখানে আমাদের একটা জিনিস কাজে লাগে, একটু পরে এমসিকিউ আছে। আবার ধরো আমাদের লোহিত রক্তকণিকা বৃদ্ধি করতে হবে, সেখানে কিছু প্রয়োজন। সো এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে আমাদের এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ নিয়ন্ত্রণ করে, বা সাইক্লিন সিডিকে নিয়ন্ত্রণ করে। এবং এই নিয়ন্ত্রণ করে আমাদের ইন্টারফেজ এবং আমাদের মাইটোসিস, এই দুইটা ফেজকে সম্পূর্ণ রেগুলেট করতে আমাদের টোটাল সময় লাগে কয় ঘন্টা? টোটাল সময় লাগে 24 ঘন্টা। কত সময় লাগে? টোটাল সময় লাগে 24 ঘন্টা। এবং তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের কিন্তু এই যে সময়টা আছে, এই সময়কালের মধ্যে আমাদের তোমরা আসলে আমাকে বলবা যে এই সময়কালের মধ্যে আমাদের যে কি বলে এটাকে, তোমার মাইটোসিস দশা বা হচ্ছে এম ফেজ, বা হচ্ছে আমাদের এই যে কি বলে তোমার টোটাল যে কোষচক্রটা আছে, টোটাল কোষচক্রের মধ্যে 90 থেকে 95% সময় তো হচ্ছে কার, আমাদের ইন্টারফেসের। বাকি যে সময়টুকু আছে, এই যে 5 থেকে 10%, এই সময়টা আমাদের মানুষের ক্ষেত্রে কত, অর্থাৎ মানুষের ক্ষেত্রে এম ফেজের সময়কাল কত, এটা তোমরা আমাকে কমেন্টে বলবা। টোটাল কোষচক্রের সময়কাল যদি 24 ঘন্টা হয়, তাহলে আমাদের এম ফেজের সময়কাল কত, এটা তোমাদের হিসাব নিকাশ করতে হবে না, তোমাদের বইটি লেখা আছে। আচ্ছা, এবার দেখো একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে কোষের সংখ্যা কত? খুবই কমন একটা প্রশ্ন, সহজ একটা প্রশ্ন। তবে অনেকে এখানে এসে একটু ঝামেলা পাকায় ফেলে যে এটা তো আমি হচ্ছে খুব কমন একটা প্রশ্ন, তো এটা কত হতে পারে। আমি তোমাকে বলি যে এটার উত্তর হচ্ছে 10^14t। 10^14t বুঝো? তোমার হচ্ছে 1 এর উপর যদি তুমি 2 দাও, তাহলে কত হয় বলো তো? দুঃখিত, 10-এর উপরে যদি তুমি 2 দাও, তাহলে কত হয়? 100। 10-এর উপরে যদি তুমি হচ্ছে 10 এ 100, তারপরে হচ্ছে তুমি যদি 10-এর উপরে 3 দাও, এটা কত হয়? 1000। 4 দিলে 10,000। তো এরকম করে মানে প্রত্যেকবারে তোমার আসলে কি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এটা তো দেখতেই পাচ্ছ। অর্থাৎ যেই পরিমাণ তার এক পরিমাণ শূন্য বেশি। সো তোমার এরকম করে 10^14t। তো এটার পরিমাণ হচ্ছে 100 ট্রিলিয়ন। কত ট্রিলিয়ন? 100 ট্রিলিয়ন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। 10^14t অথবা 100 ট্রিলিয়ন পরিমাণ কোষ আমাদের একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে আমরা দেখে থাকি। ওকে। আচ্ছা, এরপর দেখো মানুষের কোষে কয় ধরনের সাইক্লিন থাকে। তো এই প্রশ্নটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তোমরা জেনে রাখবা যে আমাদের দেহে হচ্ছে টোটাল 4 প্রকারের সাইক্লিন থাকে। এটা হচ্ছে আমাদের ডিইএবি, এটাকে আমরা মনে রাখি ড্যাব দিয়ে। কি দিয়ে? ড্যাব দিয়ে। এবং ড্যাবটা কিভাবে সার্কুলেট হয় জানো? মানে সাইক্লিন প্রোটিন তো তোমরা চিনোই, যে সাইক্লিন প্রোটিনকে কে, সাইক্লিন প্রোটিন হচ্ছে আমাদের এই যে সাইক্লিন প্রোটিনের কথা বললাম, সাইক্লিন প্রোটিন এবং সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। সো এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এবং সাইক্লিন, এরা দুইজন যেহেতু আমাদের রেগুলেট করে, সো এরকম 4টা আমাদের এরকম সাইক্লিন আছে। সো আমাদের প্রথমটা সাইক্লিন হচ্ছে সাইক্লিন ডি, যেটা হচ্ছে কোষের জি1 থেকে এস এবং এস থেকে জি2 পর্যায়ে নিয়ে যায়। আবার এটা কি করে? আমাদের রেপ্লিকেশনের জন্য, অর্থাৎ এস দশায় আমাদের রেপ্লিকেশনের জন্য প্রস্তুত করে। তোমরা একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবা, আমাদের কিন্তু হচ্ছে এই যে যখন হচ্ছে এস পর্যায়টা আসে, অর্থাৎ সিনথেসিস দশা, এই সিনথেসিস দশায় কিন্তু একমাত্র ডিএনএটা রেপ্লিকেট হয়। আমাদের যে ইন্টারকাইনেসিস দশা আছে, যেটা হচ্ছে আমাদের মায়োসিসের জন্য প্রযোজ্য, অর্থাৎ মায়োসিসের এই মায়োসিস 1 এবং মায়োসিস 2 এর মধ্যে একটা ফেজ আছে যেটা হচ্ছে ইন্টারকাইনেসিস। এখানে কিন্তু কোনো প্রকার ডিএনএর রেপ্লিকেশন ঘটে না। ডিএনএর রেপ্লিকেশন শুধুমাত্র কোথায় ঘটে? আমাদের শুধুমাত্র এস দশায় বা হচ্ছে ইন্টারফেজ দশায়। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সাইক্লিন এ, এটা হচ্ছে আমাদের এস পর্যায়ে ডিএনএটাকে রেপ্লিকেশনের জন্য সক্রিয় ত্বরান্বিত করে। এবং সাইক্লিন বি কি করে? মাইটোটিক স্পিন্ডল তৈরি সহ মাইটোসিসের জন্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে সেগুলো হচ্ছে তৈরি করে। যেমন হচ্ছে এখানে আমাদের সেন্ট্রোজোম তৈরি হয়, বা সেন্ট্রোজোম আমাদের হচ্ছে মাইক্রোটিউবুল তৈরি সূচনা করে। সেন্ট্রোজোম তৈরি হয় না, মানে হচ্ছে আমাদের সেন্ট্রোজোমে পরিণত হয়, একটা সেন্ট্রোজোম থেকে দুইটা সেন্ট্রোজোমে পরিণত হয়। সো এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের জিটু দশায় ঘটে থাকে ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, এরপর দেখো এটার উত্তর কি, এটার উত্তর তো দেখে ফেলাম। এরপর দেখো কেটে যাওয়া জায়গা জোড়া লাগানোর উদ্দীপনা গ্রোথ ফ্যাক্টর কে তৈরি করে। একটু আগে আমি তোমাদেরকে এই জিনিসটাই বলছিলাম যে কোথাও আমাদের যে কোনো ধরনের অভ্যন্তরীণ উদ্দীপনা কিন্তু হচ্ছে আমাদের দেহের বিভিন্ন কেমিক্যালি তৈরি করে থাকে। তো কেটে যাওয়া জায়গা জোড়া লাগানো, অবশ্যই এটা কি হবে? অনুচক্রিকা হবে। কারণ আমরা জানি আমাদের ব্লাড ক্লটিং ফ্যাক্টর কিন্তু এখানে কাজ করে, এবং ব্লাড ক্লটিং ফ্যাক্টরকে তার জায়গায় ডেকে আনতে সাহায্য করে কে? অনুচক্রিকা। অর্থাৎ তোমার কোথাও কেটে গেলে সেই জায়গাটার সাথে সাথে অনুচক্রিকা কি করে? অনুচক্রিকা হচ্ছে ঘিরে ফেলে এবং হচ্ছে একটা কমপ্লেক্স ফ্যাক্টর তৈরি করে, যেটা হচ্ছে পরবর্তীতে আমাদের ক্লটিং এর জন্য প্রয়োজন হয়। আবার তোমরা যদি হচ্ছে লোহিত রক্তকণিকার জন্য তৈরি করতে হয়, ধরো তুমি কোনো একটা উঁচু পাহাড়ে গেছো, তো উঁচু পাহাড়ে গেলে তখন কিন্তু তোমার শরীর অটোমেটিক ভাবে কি করবে? অটোমেটিক ভাবে এটা আইডেন্টিফাই করবে যে এখন আমার অক্সিজেনের সাফিসিয়েন্সি নাই, আমার হচ্ছে কি করতে হবে? লোহিত রক্তকণিকাকে ব্যবহার করে অক্সিজেন সার্কুলেট করার জন্য আমার হৃৎপিণ্ডকে সাহায্য করতে হবে। তো তখন আমাদের আমাদের যে বোন ম্যারো আছে, সেই বোন ম্যারোতে আমাদের লোহিত রক্তকণিকার কোষটা বৃদ্ধি করার জন্য কিডনি বা আমাদের যে কিডনি তো তোমরা চেনো, বৃক্ক। সো এই বৃক্ক কি করে? একটা হরমোন ক্ষরণ করে, বা হচ্ছে একটা আমাদের ইরাইথ্রোপয়েটিন ক্ষরণ করে। কি ক্ষরণ করে? ইরাইথ্রোপয়েটিন হরমোন ক্ষরণ করে। এবং এই ইরাইথ্রোপয়েটিন তোমাদের বইতে লেখা আছে ইরাথ্রোপ্রোটিন আকারে, বাট এটা হচ্ছে ইরিথ্রোপয়েটিন। ঠিক আছে? পয়েসিস একটা প্রক্রিয়া। সো এটার কারণে আমাদের হচ্ছে তখন লোহিত রক্তকণিকা তৈরি হয়। আবার ধরো তুমি হচ্ছে কোনো কারণে কোথাও কেটে গেছে, সেই জায়গাটা হচ্ছে অনুচক্রিকা করতেছে। আবার তোমার যে ইমিউন সিস্টেম, আমরা জানি যে দেহের আণুবীক্ষণিক সৈনিক কে? দেহের আণুবীক্ষণিক সৈনিক হচ্ছে আমাদের ডাব্লিউবিসির আমাদের
এটা তোমরা বলবা দেহের আণুবীক্ষণিক সৈনিককে। আমি তোমাদেরকে বলবো যে আমাদের দেহের মোবাইল ডিফেন্সিভ ইউনিট বা হচ্ছে দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী ইউনিটকে, দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষা ইউনিট হচ্ছে আমাদের ডাব্লিউবিসি। এর মধ্যে আবার আরেকজন আণুবীক্ষণিক সৈনিক আছে, তোমাদের বইতে সম্ভবত এটাকে আলাদা করে লেখা আছে কে, তোমরা উত্তরটা আমাকে করবা, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো যে মাইটোসিসের সব থেকে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা। আমি তোমাদেরকে এটার উত্তর তোমরা জানো, মাইটোসিসের সব থেকে দীর্ঘস্থায়ী পর্যায় হচ্ছে প্রোফেজ। মাইটোসিসের সব থেকে ক্ষণস্থায়ী পর্যায় বা হচ্ছে সব থেকে স্বল্পস্থায়ী পর্যায়, দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। আমাদের বইতে লেখা আছে, মানে নতুন বইতে সম্ভবত লেখা নাই, বাট অন্যান্য বইতে লেখা আছে যে প্রোফেজ হচ্ছে সব থেকে দীর্ঘস্থায়ী, আমাদের মেটাফেজ হচ্ছে সব থেকে ক্ষণস্থায়ী, এবং আমাদের যে কি বলে এটাকে প্রোমেটাফেজ আছে, সেই প্রোমেটাফেজ, দুঃখিত আমি হচ্ছে একটু সম্ভবত ভুল বলছি, সেটা হচ্ছে যে আমাদের মানে প্রোফেজটা হচ্ছে সব থেকে দীর্ঘস্থায়ী, আর আমাদের প্রোমেটাফেজ এটা হচ্ছে আমাদের স্বল্পস্থায়ী। ওকে, আর ক্ষণস্থায়ীর কথা বলতে চাচ্ছি আমি, যে ক্ষণস্থায়ী হচ্ছে আমাদের মেটাফেজ। ওকে, তাহলে প্রোফেজ কি দীর্ঘস্থায়ী, প্রোমেটাফেজ কি স্বল্পস্থায়ী, স্বল্পস্থায়ীটা বইতে লেখা আছে, আর মেটাফেজটা হচ্ছে আমাদের ক্ষণস্থায়ী। ওকে, তো আরো একটা তথ্য জানিয়ে রাখতে চাই যে প্রোফেজের ক্ষেত্রে মনে রাখবা যে প্রোফেজ হচ্ছে আমাদের স্পিন্ডল যন্ত্র সৃষ্টির সূচনা করে, মেটাফেজ প্রোমেটাফেজ হচ্ছে আমাদের স্পিন্ডল যন্ত্র সৃষ্টির সম্পন্ন করে। আমাদের প্রোফেজে হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বা হচ্ছে আমাদের ক্রোমাটিন, কি বলতেছি, নিউক্লিয়ার রেটিকুলাম আমাদের ক্রোমোজোম, দুঃখিত, নিউক্লিয়ার মেমব্রেন এবং হচ্ছে নিউক্লিওলাস, এই দুইজন হচ্ছে বিলুপ্ত হওয়া শুরু করে, প্রোমেটাফেজে বিলুপ্ত হয় এবং মেটাফেজে আমাদের কি বিলুপ্ত থাকে। এই তথ্যগুলো তোমাদের অনেক বেশি কনফিউজিং লাগে, আশা করি এখন থেকে আর কনফিউশন ক্রিয়েট হবে না। আচ্ছা, এরপর দেখো ক্রোমোজোমের নৃত্য কোন দশায় দেখা যায়, এটা হচ্ছে আমরা সবাই জানি প্রোমেটাফেজ, কিন্তু আমরা একটা জিনিস জানবো এ কারণে যে মানে ক্রোমোজোমের নৃত্য কি কারণে ঘটে, এটা আমরা এই কারণে জানবো যে আমাদের একটা প্রয়োজন আছে। কিরকম প্রয়োজন? ক্রোমোজোমের নৃত্য বলতে বোঝায় যখন আমরা আসলে আমাদের যে স্পিন্ডল তন্তু থেকে বা স্পিন্ডল যন্ত্র থেকে যে তন্তুগুলো নিঃসৃত হয়, এই তন্তুগুলো কিন্তু কি করে, এই তন্তুগুলো কিন্তু সবাই আমাদের কাজে লাগে না, আমাদের লাগে কারা, ট্রাকশন ফাইবার কারা, যাদের সাথে আমাদের ক্রোমোজোম সংযুক্ত হয়, যেসব স্পিন্ডল তন্তুর সাথে আমাদের ক্রোমোজোম সংযুক্ত হয় তাদেরকে আমরা কি বলি, ট্রাকশন ফাইবার বলি। সেই ট্রাকশন ফাইবারের সাথে যখন তারা সংযুক্ত হতে যায়, এটা প্রোমেটাফেজ দশায় সংযুক্ত হয়, তখন কিছুটা কম্পন সৃষ্টি হয় বা কম্পন অনুভূত হয়, এই কম্পন অনুভূতটাকে আমরা বলি হচ্ছে ক্রোমোজোমীয় নৃত্য। আচ্ছা, কোন দশায় সুপার কয়েলিং দেখা যায়? সুপার কয়েলিং ব্যাপারটা, এই ব্যাপারটা যেই দশায় ঘটে, এই দশাটা হচ্ছে আমাদের জন্য এই কারণে খুব গুরুত্বপূর্ণ, যেখানে বিভিন্ন ধরনের প্রসেস ঘটে। যেমন এখানে আমাদের শুরু হয় কি বলতো, এখানে আমাদের শুরু হয় তোমাদের কি বলা যেতে পারে যে, দুঃখিত আমার একটু এখানে ল্যাগ করছে। আচ্ছা, তো কোন দশায় সুপার কয়েলিং দেখা যায়? সুপার কয়েলিংটা ঘটার জন্য আমাদের কিন্তু একটা প্রসেস আছে, মানে সুপার কয়েলিং নিজেই একটা প্রসেস, বাট এই সুপার কয়েলিংটা আবার আরেকটা প্রসেসের জন্য হয়। সেই প্রসেসটা হচ্ছে আমাদের কনডেনসেশন। তোমরা নিশ্চয়ই জানো কনডেনসেশন মানে কি, যে অতিমাত্রায় ঘন করা। সো ঘন ঘন মানে কি, ঘন করা মানে হচ্ছে তোমার যে ক্রোমোজোম গুলো আছে সেগুলোকে আরো বেশি মোটা, খাটো এবং হচ্ছে স্পষ্ট দেখা দেওয়া। সো আমাদের কনডেনসেশনের কারণে সুপার কয়েলিং দেখা যায়, এবং এই সুপার কয়েলিংটা আমাদের কোথায় হয়, মেটাফেজে হয়। এবং মেটাফেজে আরো একটা জিনিস হয়, সেটাকে আমরা কি বলি, এটাকে আমরা মেটাকাইনেসিস বলি নাকি মেটাস্টেসিস বলি, দিব তোমাদের মধ্যে একটা কনফিউশন লাগে, যাতে করে তোমরা আমাকে উত্তর করো। আমাকে বলবা যে আমাদের মেটাফেজ দশায় কি মানে হোমিওস্টেসিস দেখা যায়, হোমিওস্টেসিস কথা কি বলতেছি, দুঃখিত, মেটাস্টেসিস দেখা যায় নাকি হচ্ছে কি বলছিলাম, যে আমাদের কি এখানে মেটা এস্টাসিস দেখা যায় নাকি হচ্ছে মেটা কাইনেসিস দেখা যায়, উত্তর আমাকে করবা, মেটা এস্টাসিস নাকি মেটা কাইনেসিস। ঠিক আছে, ওকে, ডান। এরপরে দেখো যে কোন পর্যায়ে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে। আমরা সবাই জানি মেরুর দিকে গমন করা মানে কি, আমাদের এটা গতিপ্রাপ্ত হওয়া মানে কি, আমাদের সেটা অ্যানাফেজ পর্যায়ে ঘটে, এবং এই পর্যায়ে আমাদের সেই VLZI পর্যায়টা দেখা যায়, যেখানে আমরা ভি মানে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আমাদের সেন্ট্রোমিয়ারটা মধ্যে থাকলে সেটাকে বলি অ্যাক্রোসেন্ট্রিক, একটু সরি দুঃখিত, মেটাসেন্ট্রিক। তারপরে একটু বামে গেলে বা হচ্ছে একটু ডানে গেলে সেটা একটু ভি এর মতো আকৃতি থেকে আমাদের এটা কি বলে, এল এর মতো দেখা যায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের সাবমেটাসেন্ট্রিক। আরেকটু ডানে গেলে বা একটু বামে গেলে, অর্থাৎ যেখানে আর কি আস্তে আস্তে প্রান্তের দিকে যেতে থাকলে আমাদের সেটা হয় জে বা অ্যাক্রোসেন্ট্রিক, এবং সবার শেষে যদি আমাদের ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ারটা আছে সেটা একদম প্রান্তে চলে যায়, তখন সেটাকে আমরা বলি টেলোসেন্ট্রিক। তারপরে দেখো বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে কি বলা হয়? বহু নিউক্লিয়াস বিশিষ্ট বলতে আমরা সবাই জানি যে নিউক্লিয়াসটা মানে একটা কোষের মধ্যে যদি নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হয়, তখন সেটাকে আমরা হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা বলি, এবং সেটাকে আমরা বলি হচ্ছে সিনোসাইটিক। এটা আবার সিনোসাইটিয়াম দিয়ে দিও না, সেটা আবার ভিন্ন জিনিস। তো সিনোসাইটিক হলে, সেই সিনোসাইটিক ব্যাপারটা কি, সিনোসাইটিক ব্যাপারটা হচ্ছে সিনোসাইটিক, এটার অর্থ হচ্ছে যে শেয়ার করা, কি শেয়ার করা, কোষ শেয়ার করা। তো কোষ শেয়ার করলে মানে কি, যে একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকা। তো সেই বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে আমরা বলি হচ্ছে সিনোসাইটিক, কিন্তু বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণীকে আবার আমরা বলি হচ্ছে প্লাজমোডিয়াম। আর বহু নিউক্লিয়াসের উদাহরণ হচ্ছে আমরা কি বলতো, বহু নিউক্লিয়াসের উদাহরণ বা হচ্ছে আমাদের এই ডাবের পানি, এটার মানে উদাহরণ কি, এটার উদাহরণ হচ্ছে আমাদের ডাবের পানি, এটাকে আমরা বলি হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। কি বলি, মুক্ত নিউক্লিয়ার বিভাজন। তো প্রশ্নটা এরকম হয় যে মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ কোনটি, এটা হচ্ছে ডাবের পানি। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো ক্রসিং ওভারের সময় ক্রোমাটিডের ভগ্নাংশগুলো কোন এনজাইম দ্বারা জোড়া লাগে। তার আগে আমরা একটু জানবো যে আমাদের এটা ভাঙে কে, এটা ভাঙে হচ্ছে আমাদের এন্ডোনিউক্লিয়াস। অর্থাৎ ক্রসিং ওভারের জন্য আমাদের হচ্ছে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে নির্দিষ্ট একটা জায়গা যে ভাঙে, সেটা ভাঙে
ভাঙে কি, সেটা ভাঙে হচ্ছে আমাদের এই যে এন্ডোনিউক্লিয়াস, এটা হচ্ছে একটা রেস্ট্রিকশন ধরনের এনজাইম। আর এটাকে লাগানো বা লাগানোর কাজ কে করে, লাগানো মানে কি, লাইগেজ। লাগানো বা লাইগেজ বা হচ্ছে কি জোড়া লাগানোই এটার কাজে কে সাহায্য করে, লাইগেজ এনজাইম, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো মায়োসিসের কোন উপপর্যায়ে ক্রসিং ওভার ঘটে, সব থেকে বেশি যেখানে ঘটে বা সব থেকে বেশি প্রসেস যেখানে ঘটে সেটা হচ্ছে আমাদের কোথায়, প্যাকাইটিনে। আমরা একটু লেপ্টোটিন থেকে আসি। লেপ্টোটিনে কি হয়, লেপ্টোটিনে হচ্ছে আমাদের তোমার হচ্ছে কি ক্রোমোমিয়ার দেখা যায়, আর এখানে পোলারাইজড বিন্যাস ঘটে, বুকের মতো অবস্থান দেখা যায়, বুকে মানে হচ্ছে ফুলের তোড়া। আবার জাইগোটিনে হচ্ছে আমাদের বাইভ্যালেন্ট প্রক্রিয়ার মাধ্যমে সিনাপসিস ঘটে, নাকি সিনাপসিসের মাধ্যমে বাইভ্যালেন্ট ঘটে, উত্তর আমাকে কমেন্টে জানাবা। আমি অলওয়েজ বলছি ওসিস মানে কি, ওসিস মানে প্রক্রিয়া, সহজ করে দিলাম। তাহলে এখন বলো কোন প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, বাইভ্যালেন্টের মাধ্যমে সিনাপসিস ঘটে নাকি সিনাপসিসের মাধ্যমে বাইভ্যালেন্ট বা হচ্ছে জোড় গঠন ঘটে। প্যাকাইটিনে অসংখ্য জিনিস ঘটে, প্যাকাইটিনে টেট্রাড অবস্থা সৃষ্টি হয়। কি অবস্থা সৃষ্টি হয়, টেট্রাড অবস্থা সৃষ্টি হয়। এখানে কি হয়, এখানে হচ্ছে কায়াজমাটা সৃষ্টি হয়, ক্রসিং ওভারের ফলে কায়াজমাটা সৃষ্টি হয়, রাইট। ঠিক আছে, সো এই জিনিসগুলো হচ্ছে প্যাকাইটিনে ঘটে। ওকে, ডায়াকাইনেসিসে হচ্ছে আমাদের প্রান্তিকরণ সম্পন্ন হয়। না, ডিপ্লোটিনটা এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, এরপর দেখো মাইসিসের কোন উপপর্যায়ে পোলারাইজড বিন্যাস দেখা যায়, মাত্রই দেখে আসলাম যেটা কি লেপ্টোটিনে। কিন্তু প্রশ্ন আসবে এরকম, যেটা কোন কোন ক্ষেত্রে দেখা যায়, প্রাণী কোষে নাকি উদ্ভিদ কোষে। মাথায় রাখতে হবে পথে পোলারাইজড, পথে আমাদের প্রাণী কোষে শুধুমাত্র পোলারাইজড বিন্যাস দেখা যায়। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, সেটা কি বলতো, সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র আমাদের প্রাণী কোষেই কিন্তু হচ্ছে সেন্ট্রিওল অ্যাস্টার রে বিচ্ছুরণ করে। এটা কিন্তু প্রাণী কোষের কি বলতেছি, প্রাণী কোষের ক্ষেত্রে প্রযোজ্য, উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, ঠিক আছে। থমাস হান্ট মর্গান কোন উদ্ভিদ কোষে সর্বপ্রথম আমাদের কোষ বিভাজন সম্পর্কে বর্ণনা দেন। এটার উত্তর যেটা আমি বলি না কেন, এটার বৈজ্ঞানিক নামটা পড়ার দায়িত্ব তোমার। আর তোমার, ঠিক আছে। তো এটার উত্তর হচ্ছে ভুট্টা। ভুট্টা উদ্ভিদে তিনি প্রথমবারের মতো এটা প্রত্যক্ষ করেন। এবং তোমাকে এটাও জানতে হবে যে এটার বৈজ্ঞানিক নামটা কি, সব যদি আমি বলে দিই তুমি পড়বা কি, রাইট। তো ভুট্টা উদ্ভিদের বৈজ্ঞানিক নামটা তোমাকে জানতে হবে, এবং একই সাথে জানতে হবে যে পেঁয়াজের কোষে বা পেঁয়াজের মূলের কোষে সম্ভবত আমাদের 16টি ক্রোমোজোম পাওয়া যায়। কতটি ক্রোমোজোম পাওয়া যায়, 16টি ক্রোমোজোম। তো এটা তোমরা কোথায় পাবা বলো তো, তোমরা যে ওই যে কি বলে, তোমরা এক্সট্রা যে তথ্য পড়ো না, বা হচ্ছে তোমাদের এই যে কি বলে এটাকে, তোমরা যে ব্যবহারিক অংশটা পড়ো না, এটা কিন্তু তোমাদের একটা ভুল কাজ। তো সেখান থেকে পড়বা, পার্থক্য পড়বা, যাতে করে তোমাদের জন্য অনেক বেশি সহজ হয়। তোমাদের ক্লাসটা আজকের এই পর্যন্তই ছিল। আমরা হচ্ছে আরো একবার আমাদের ক্লাসটা সম্পূর্ণ করলাম। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ক্লাস করার জন্য। 27 নম্বর ক্লাসে এসে তোমাদেরকে অনেক বেশি ভালো লাগছে যে তোমরা জিনিসটা কন্টিনিউ করছো। আশা করি তোমরা শেষ পর্যন্ত কন্টিনিউ করবা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি তোমাদের ক্লাসটা আজকের মতো কমপ্লিট করছি। আসসালামু আলাইকুম।